নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন শ্যামাপদ কর্মকারের লেখা একটি ভৌতিক গল্প, সত্যি ভূতের গল্প। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। ভূত আছে কি নেই দীর্ঘদিন ধরে এই তর্ক বিতর্ক চলছে, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। আজ এমন একটা ভূতের গল্প বলবো যেটাকে সরাসরিভাবে সত্যি বলে স্বীকার করে নেওয়া হয়েছিল। আমাদের দেশ থেকে যাকে বলে 7 সমুদ্র 13 নদী পারে ইউরোপের উত্তর দিকে বাল্টিক সাগর, এখানে একটা দ্বীপের নাম ওয়েলসেল। এই দ্বীপের একটা ছোট্ট শহরের নাম আহেবার্গ। কার্ল আর অটো নামে দুটি খুড়তুতো জাতুটো ভাই সেখানে বাস করত। তারা বেশ বড়লোক, কিন্তু দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। সেবার বড়দিনের আগে আগে হঠাৎ দু ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল। অটোর কাছে ভীষণভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে আত্মহত্যা করল কার্ল। কিন্তু এ নিয়ে বিশেষ হইচই হলো না, কারণ আত্মহত্যার খবর পুলিশের কাছে পৌঁছলেই দু পরিবারকে বিশেষ ঝামেলায় পড়তে হবে। তাই এক বয়স্ক প্রতিবেশী পরামর্শ দিলেন যে কার্ল হার্ট ফেল করে মারা গেছে, এই কথা প্রচার করে তাড়াতাড়ি ওকে সমাধিস্থ করা হোক। কার্ল ও অটোদের পারিবারিক গির্জা ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তার পাশেই একটা কবরস্থান, সেটা সর্বসাধারণের ব্যবহারের জন্যই। কিন্তু কার্ল অটো পরিবারের সমাধি ক্ষেত্রে হচ্ছে গির্জা ঘরের নিচে বিরাট এক পাতাল ঘরে। সেখানে কফিনে রাখা হতো ওদের পরিবারের লোকজনদের মৃতদেহ। যেদিন কার্লের মৃতদেহ পাতাল ঘরে রেখে আসা হয়েছিল তার ঠিক 2 দিন পরেই এক সন্ধ্যাবেলা সাধারণের কবরখানার পাশে একটা ঘোড়ার গাড়ি এসে থামল। মিসেস রোজি নামে এক ভদ্রমহিলা নামলেন গাড়ি থেকে। গাড়িটা মাঠের পাশে দাঁড় করিয়ে রেখে তিনি তার বড় ছেলেকে বললেন, টম, ভাইদের নিয়ে তুমি গাড়িতেই থাকো, আমি তোমার মামার কবরে ফুল কটা দিয়ে এক্ষুনি ফিরে আসব। মেজো ছেলে ডিক বলল, আমরা চুপ করেই বসে থাকবো, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো মা। 3 ভাই গাড়িতে বসে গল্প করছিল। হঠাৎ এক সময় গাড়িটা ভীষণভাবে নড়ে উঠল। ডিক চেঁচিয়ে বলল, দেখ দাদা, ঘোড়াটা কেমন লাফালাফি করছে। হ্যাঁ রে, চল চল আমরা গাড়ি থেকে নেমে দাঁড়াই। ছোট ভাইকে নিয়ে ওরা 3 জনই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দেখ ভাই, ঘোড়াটার নাক মুখ দিয়ে ফেনা বার হচ্ছে, টম বলল। ওরা দেখলো ঘোড়াটা যেন ভয়ে হাঁপাচ্ছে। ছোট ভাই ভয়ে আঁকড়ে ধরলো দাদাকে। চল ডিক, আমরা মায়ের কাছে যাই। হাত ধরাধরি করে 3 ভাই মাকে ডাকতে গেল। ছেলেদের কথার হন্ততন্ত হয়ে ছুটে এলেন মিসেস রোজি। ঘোড়ার অবস্থা দেখে ভয় পেলেন তিনি। অনেক ডাকাডাকি করার পর গাড়ির কচুয়ানকে ডাকা হলো, কিন্তু ছেলেদের নিয়ে অসুস্থ ঘোড়ার গাড়িতে চাপতে সাহস পেলেন না মিসেস রোজি। কোচওয়ানকে গাড়ির কাছে থাকতে বলে ছেলেদের নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন। ঘণ্টাখানেক পর কয়েকজন লোক নিয়ে কবরস্থানে গেলেন মিসেস রোজি। সঙ্গে ছিলেন এক পশু চিকিৎসক। তিনি ঘোড়াকে ভালোভাবে পরীক্ষা করে বললেন, এর কোনো রোগ দেখছি না, মনে হচ্ছে হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে এই অবস্থা হয়েছে। তাহলে এখন কি উপায়, প্রশ্ন করলেন মিসেস রোজি। কোনো রকমে ধরে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে ঘোড়াটাকে। মিসেস রোজির পর থেকে যারা এই গির্জার পথ দিয়ে যেত তারাই পাতাল ঘর থেকে ভীষণ শব্দ শুনতে পেত। হাডসন নামে এক যুবকের সাহসী বলেই খুব খ্যাতি ছিল। সেই হাডসন একদিন যখন ভয় হাঁপাতে হাঁপাতে গির্জার পাশ থেকে ছুটে বাড়ি এলো, সেই থেকে সন্ধ্যার পর আর কেউ ওই রাস্তা দিয়ে গির্জার পথে যেত না। দেখতে দেখতে খবরটা ছড়িয়ে পড়ল সারা শহরে, সেই সঙ্গে নানান গুজব। লোকে অনেকে বিশ্বাস করে, আবার অনেকেই বিশ্বাস করল না। ব্যাপারটা দেখার জন্য পরের রবিবার বহু লোক গেল কবরস্থানে। তাদের মধ্যে রবার্ট সাহেব, একজন পুলিশ অফিসার। সকলেই গির্জার মাঠে তাদের ঘোড়াগুলিকে বেঁধে রেখে গিয়েছিলেন। হঠাৎ পাতাল ঘরে ভীষণ শব্দ আরম্ভ হলো। ঘোড়াগুলো ভয়ে কাঁপতে লাগলো। 2-1টা ঘোড়া চিঁচির শব্দে বিকট চিৎকার করতে আরম্ভ করলো। তার মধ্যে 3টে ঘোড়া মাটিতে পড়ে হাত পা ছুটতে লাগলো। সেই সময় কয়েকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। ঘোড়াগুলোর অবস্থা থেকে তাদের একজন ছুটে গিয়ে ঘোড়ার মালিকদের খবর দিয়ে এলো। তারা এসে দেখলো ঘোড়াগুলো একেবারে আধমরা হয়ে পড়েছে। পুলিশ অফিসার রবার্ট সাহেবের ঘোড়াটা ছিল বেশ তেজি এবং বিরাট আকারের, সেটাও মাটিতে শুয়ে পড়েছে।
অনেক কষ্টে ঘোড়াগুলোকে বাড়ি নিয়ে গেল সকলেই। 2-3 দিন পরে কয়েকটা ঘোড়া মারা গেল, বাকিগুলো বহুদিন পর্যন্ত অকর্মণ্য হয়েই রইল। রবার্ট সাহেব ব্যাপারটা সরকারের কর্ণগোচর করলেন। কথাটা শুনে তার অফিসার বললেন, বলেন কি মিস্টার রবার্ট, ভূতের গল্প বিশ্বাস করতে হবে? না করে তো উপায় দেখছি না, নিজের চোখকে কেমন করে অবিশ্বাস করি বলুন? রবার্ট সাহেব বললেন তার অফিসারকে, দেখুন না স্যার, আমার এমন তাগড়াই ঘোড়াটা অকেচো হয়ে গেল দেখছি, তবে তার আগে আপনি একটা লিখিত বিবৃতি দিন, তার উপর ভিত্তি করেই তদন্তের আদেশ দেওয়া হবে। আচ্ছা স্যার, কাল আপনাকে লিখিত বিবৃতি দেব। দেখতে দেখতে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা ওয়েলসেল দ্বীপে। সরকারি তরফে তদন্ত আরম্ভ হওয়ার কথাও শোনা যাচ্ছে। ঠিক সেই সময় অন্য ভাই অটোও মারা গেল। তার আত্মীয় স্বজন মৃতদেহ কফিন করে নিয়ে গির্জার ঘরের দিকে যাত্রা করল। গির্জার মধ্যে প্রবেশ করতেই পাতাল ঘর থেকে ভীষণ গুঁ গুঁ আওয়াজ শোনা যেতে লাগলো। এ কি, পাতাল ঘরের মধ্যে কেউ আটকা পড়েছে নাকি? ভয় বলে উঠল একজন। জীবন্ত মানুষ কি কবরের মধ্যে বেঁচে থাকে? ওই শোনো, আর একজনের কথা শেষ হলো না। মনে করা হলো কারার জন্য ভীষণ ভারী একটা জিনিস টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভয় আতঙ্কে সকলে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটলো। সঙ্গের ধর্মযাজক বললেন, এমনভাবে দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না, আসুন আমরা মৃতের উদ্দেশ্যে প্রার্থনা করি। যেই প্রার্থনা আরম্ভ হলো সঙ্গে সঙ্গে আরও ভীষণভাবে আওয়াজ শোনা যেতে লাগলো। কখনো হাহা করে অট্টহাসি, কখনো আবার করুণ কান্নার সুর। মাঝে মাঝে ভীষণ দাপাদাপি শব্দ শোনা যেতে লাগলো। ভয়ে সকলের মুখ শুকিয়ে গেল। তারা রেশারেশি ঘেঁষাঘেঁষি করে প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় রইল। কোনো রকমে কাজ শেষ করে ঘরের বাইরে পালাতে পারলেই বাঁচে। কিন্তু কি আশ্চর্য কাণ্ড, যে মুহূর্তে প্রার্থনা শেষ হলো ঠিক সেই সঙ্গেই সমস্ত উপদ্রব বন্ধ হয়ে গেল। আর কোথাও কোনো শব্দ নেই। ভীষণ নিস্তব্ধতা নেমে এলো গির্জাঘরে। সে আবার আর এক আশঙ্কা, কি করা যাবে? কবর দিতে নিয়ে এসে মৃতদেহ তো আর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না, যে কোনো প্রকারে পাতাল ঘরে রেখেই যেতে হবে। ভয়ে ভয়ে গিয়ে দরজার চাবি খোলা হলো। তখন কোনো সারা শব্দ ছিল না ঘরের মধ্যে, কিন্তু দরজা খুলে আতঙ্কে শিউরে উঠল সকলে। ঘরের মধ্যে 3টি কফিন কেবল যথাস্থানে আছে, বাকি আর সব কফিনগুলো সারা ঘরময় তছনছ করে ছড়ানো। বিরাট ভারী কফিনগুলো অনেক কয়েকটা দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড় করানো, কয়েকটা ঘরে একপাশে গাদা করে রাখা। এই এক বিভৎস দৃশ্য। যে 3টি কফিন যথাস্থানে আছে তার মধ্যে 2টি শিশুর, একটি বৃদ্ধার। খুব সৎ আর ধার্মিক বলে খ্যাতি ছিল ভদ্রমহিলার। যাই হোক, সকলে পরামর্শ করে শ্রদ্ধা ভরে সমস্ত কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রেখে পাতাল ঘরে চাবি দিয়ে গেল। পুলিশের কাছে এই খবর পৌঁছানোর পর রবার্ট সাহেব সক্রিয় হলেন। এবার প্রকৃত ব্যাপার জানার জন্য একজন ব্যারেনের উপর তদন্তের ভার পড়ল। তিনি রবার্ট সাহেব ও অন্যান্য লোকজনকে সঙ্গে নিয়ে পাতাল ঘরে গেলেন। ঘর খুলে দেখেন ঠিক আগের মতোই ব্যাপার। 3টি কফিন ছাড়া বাকিগুলো যা তা ভাবে ছড়ানো, দেওয়ালে ঠেসান দেওয়া। কি আর করা যাবে, রেভেনের আদেশে কফিনগুলোকে আবার ঠিকভাবে সাজিয়ে রাখা হলো। তারপর ঘরে তালা দিয়ে চলে গেলেন সকলেই। এবার চাবিটি রইল ব্যারেনের নিজের কাছে। একজন ডাক্তার এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ব্যারেন এক উপদেষ্টা সমিতি গঠন করলেন। তারপর সকলে মিলে একদিন পাতাল ঘরে গিয়ে উপস্থিত হলেন। এবারও সে বিভৎস দৃশ্য। তখনকার দিনে কফিনের মধ্যে টাকা করে এবং নানা রকম ধনরত্ন দেওয়া হতো। তাই চিন্তা করা হলো সেই ধনরত্ন চুরি করার জন্য কোনো রকমে চাবি খুলে চোর ঢুকেই ব্যবস্থা করে যায়। সেজন্য 3-4টি কফিনের ঢাকনা খুলে দেখাও হলো, কিন্তু কোনো কিছুই খোয়া যায়নি। ডাক্তারবাবু বললেন, হয়তো শত্রুপক্ষের কেবল অসম্মান করার জন্যই কফিনগুলোকে এইভাবে রেখে গেছে। ঠিক বলেছেন ডাক্তারবাবু, ব্যারেন বললেন। চারিদিকে একটু ভালোভাবে দেখা যাক। ঘরের চারিদিকে ভালোভাবে পরীক্ষা করে দেখা হলো, কিন্তু কোথাও কোনো ফাঁক ফোকর দেখা গেল না যেখান দিয়ে কেউ ঢুকতে পারে। অনেক ভেবেচিন্তে ব্যারেন একজনকে বললেন, আমি লিখে দিচ্ছি, এই চিঠি নিয়ে দোকানে গিয়ে 1 বস্তা চুন এবং 2টো নতুন তালা নিয়ে এসো। কি করবেন চুন দিয়ে? রবার্ট জিজ্ঞাসা করলেন। চুন আনা হলেই দেখতে পাবেন কি করি, জবাব দিলেন ব্যারেন। চুন আনা আর তালা আনাও হলো। প্রথমে কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রাখা হলো, তারপর চুন নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হলো সারা ঘরময়। কেউ ঘরে ঢুকলেই চুনের উপর তার পায়ের ছাপ পড়বে। নতুন তালা দেওয়া হলো, যাতে কারোর কাছে তার নকল চাবি না থাকে। তারপর গির্জার মেঝেতেও পুরো করে চুন ছড়িয়ে দেওয়া হলো, চাবিও দেওয়া হলো। 3 দিন 3 রাত গির্জার চারপাশে পাহারা দেওয়ার জন্য লোকের ব্যবস্থাও করা হলো, যাতে কোনো রকমের কারোর যোগসাজেশ না থাকে। তার জন্য দূর গ্রাম থেকে পাহারাদারও আনা হলো। কিন্তু সেই 3 দিন রাত পাতাল ঘরে যে কি ভীষণ ব্যাপার হলো তা মুখে বলার কথা নয়। দিনের বেলাতেও ভয় পাহারাদারদের প্রাণ যায় যায় অবস্থা।
শেষে ব্যারেন লোকজন নিয়ে এসে পাহারাদারদের কাছে সমস্ত কথা শুনলেন, কিন্তু গির্জার ঘরে তালায় চাবি দিয়ে যেমন সিল করা ছিল তেমনি আছে দেখলেন। ঘর খুলে চুনের উপর কোনো পায়ের ছাপ দেখা গেল না। তখন পাতাল ঘরের চাবি খোলা হলো। ভিতরে সে বিভৎসই দৃশ্য। কফিনগুলো অশ্রদ্ধা ভরে যেখানে সেখানে ওলটপালট করা। হঠাৎ রবার্ট চেঁচিয়ে বললেন, দেখুন, কার্লের কফন থেকে একটা হাতের কঙ্কাল বার হয়ে রয়েছে। সত্যি তো, কিন্তু আগের মতো 3টে কফন যথাস্থানেই রয়েছে, বলেন ব্যারেন। কিন্তু ঘরে তো মানুষ ঢোকার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। ভয়ে ভয়ে বললেন একজন, তাই তো ভাই, আমার ভালো ঠেকছে না। শেষে না আমাদের উপর কোপ দৃষ্টি পড়ে। আর একজন চুপি চুপি বলল। ভয়ে ভয়ে নানা রকম আলোচনা করলেন সকলে। ডাক্তারবাবুটি ভূতে বিশ্বাস করতেন না, কিন্তু তিনি কার্লের আত্মহত্যার ব্যাপারটা জানতেন। স্বচক্ষে সব ব্যাপার দেখে তিনিও ভীত হলেন। শেষে আত্মহত্যাকারী কার্লের কফনটা পাতাল ঘর থেকে সরিয়ে অন্যত্র কবর দেওয়ার জন্য ব্যারেনকে অনুরোধ করলেন তিনি। কিংকর্তব্য বিমূঢ় ব্যারেন অগত্যা সেই ব্যবস্থাই করলেন। তারপর থেকে কিন্তু গির্জা বা পাতাল ঘরে আর কোনো উপদ্রবের খবর শোনা যায়নি। সরকারি রিপোর্টে প্রকাশিত হলো, ওয়েলসেল দ্বীপের সকলেই বিশ্বাস করেছিলেন এই ভুতুড়ে কাহিনীকে। আজ এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।